18 শতকের নির্মিত দৃষ্টিনন্দন এক রাজবাড়ি। শৌখিন এই রাজা তার বাসভবনে সেই আমলে ব্যবহার করেছিলেন সিরামিক টাইলস। লাখ লাখ টাকা খরচ করে প্রজাদের জন্য গড়ে তুলেছিলেন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। শেষে ব্যাঙে সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখে রাজ্য করেছিলেন হস্তান্তর। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রোমাঞ্চকর এক রাজবাড়ির গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। পাবনা জেলা সদর তারাস রাজবাড়ির সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই শুভ। আজকে আমরা ঘুরে দেখব প্রাচীন এই রাজবাড়ি এবং জানব এর ইতিহাস সম্পর্কে। তো চলুন দর্শক, দেখতে থাকি এই রাজবাড়িটি এবং জানতে থাকি এর প্রাচীনতম ইতিহাস। লোকমুখে এটি রাজবাড়ি হিসেবে পরিচিত হলেও এটি মূলত একটি জমিদার বাড়ি। পাবনা জেলার চান্দাইকোনার কোদলা গ্রামের বাসুদেব তালুকদার ছিলেন এই জমিদারির প্রতিষ্ঠাতা পুরুষ। নবাব মুর্শিদ কুলি খানের রাজত্ব বিভাগে চাকরি করতেন বাসুদেব তালুকদার। নবাব মুর্শিদ কুলি খান তার সততা ও আনুগত্যের স্বীকৃতিস্বরূপ তাকে তারাস জমিদারি বরাদ্দ দেন এবং তাকে রায়চৌধুরী উপাধিতে ভূষিত করেন। বাসুদেব রায়ের দুই ছেলে, জয়কৃষ্ণ রায় চৌধুরী ও রামনাথ রায় চৌধুরী। পরবর্তীতে বড় ছেলের পঞ্চম পুত্র বলরাম দাস জমিদারির দায়িত্ব নেন। এরপর বংশ পরম্পরায় রঘুরাম, রামচন্দ্র, রামসুন্দর, কৃষ্ণসুন্দর ও গৌরসুন্দর জমিদারির দায়িত্ব পালন করেন। গৌরসুন্দর রায় নিঃসন্তান হওয়ায় মূল বংশের বিলুপ্তি ঘটে। পরবর্তীতে এই জমিদারির 4 জন উত্তরাধিকারী ছিলেন দত্তকপুত্র। তারাসের জমিদাররা দত্তকপুত্রের কর্মেই আজও স্মরণীয় হয়ে আছে। গৌরসুন্দর রায়ের দত্তকপুত্র বনোয়ারি লাল ছিলেন এই জমিদারির বিখ্যাত পুরুষ। বিশাল এই জমিদার বাড়ির ভেতরটা কেমন সেটা দেখার প্রবল একটা বাসনা হচ্ছিল, তাই কেয়ারটেকারকে ধরে কোনো রকম ব্যবস্থা করে ঢুকে পড়লাম। রাজা রায় বাহাদুর ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে সিঁড়ি বেয়ে উঠছি দোতলায়। অসাধারণ এক অনুভূতি কাজ করছে। শত বছরের সুরকির চাপা গন্ধ আর অদেখাকে দেখার প্রবল বাসনা। গৌরসুন্দর রায়ের দত্তকপুত্র বনোয়ারিলাল রায় সেই সময় 1 লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ বনোয়ারিলাল হাই স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও ইছামতি নদীর ওপরে ব্রিজ নির্মাণ সহ জনকল্যাণমূলক বিভিন্ন ধরনের কাজ করেন। বনোয়ারিলাল রায়ের মৃত্যুর পর এই জমিদারির জমিদার হন তার দত্তকপুত্র বনমালী রায়, আর তারপরেই এই জমিদারি ব্যাপক প্রসার লাভ করে। এখন আমরা রয়েছি জমিদারের শয়নকক্ষে। এইখানে টাইলসের ব্যবহার লক্ষ্য করা যায়, তবে এটি সিরামিক টাইলস নয়। কোনো এক সময়ে পাতলা এক ধরনের পাথর ব্যবহার করা হতো টাইলসের মতো করে। এটি সেই সময়ের আভিজাত্যের বহিঃপ্রকাশ। আমরা বর্তমানে যে বাড়িতে আছি এই বাড়িটি তৈরি করেছিলেন বনমালী রায়। জানা যায় তার শাসনামলে এই জমিদারির ছিল 200টি মৌজা। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ডাইনিং স্পেসে এবং এখানে এখন তো ডাইনিং টেবিল নাই, কিন্তু তারপরেও এই জায়গাটা মানে চারিদিকে এত পরিমাণ জানালা যে এইখানে আলোর কোনো কমতি ছিল না। এই ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেন সকল ঋতুতেই আরামদায়ক পরিবেশ থাকে। কাঠের জানালা করে তার উপর আবার কাচের পাল্লা ব্যবহার করা হয়েছে। জানা যায় এই বাড়িটি নাকি বনমালী রায় অবসর যাপনের জন্য
তৈরি করেছিলেন। বনোয়ারিলাল রায় ও তার পালক পুত্র বনমালী দুজনেই ছিলেন জনহৈতিশী জমিদার। তাদের শাসনামলেই বৃহত্তর পাবনা জেলার মধ্যে শ্রেষ্ঠ জমিদারির খেতাব পান এই জমিদার বংশ। তারা মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করেছেন, যার মধ্যে পুকুর ও দিঘি খনন, স্কুল নির্মাণ, পাবনা বনমালী ইনস্টিটিউট, টমসন হল, ইলিয়ট শিল্প বিদ্যালয়, হাসপাতাল, টাউন হল, দুর্ভিক্ষ ভাণ্ডার, জগন্নাথ দেবের মন্দির অন্যতম। এই জমিদার বাড়িতে এসে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি এই বাড়ির বাথরুম দেখে। এখানে ব্যবহার করা হয়েছে সিরামিক টাইলসের। বর্তমান সময়ের মতো আধুনিক বাথরুম। এটি থেকেই বোঝা যায় এই বাড়িটি সেই সময়ের অত্যাধুনিক এক স্থাপনা ছিল, যা বনমালী রায়বাহাদুর চৌধুরীর উন্নত রুচিশীলতার পরিচয় বহন করে চলেছে। জনশ্রুতি আছে তাড়াশের জমিদার বনোয়ারিলাল রায় নদীবেষ্টিত বনবেষ্টিত আম্রকাননের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার নাম অনুসারে একটি গ্রাম প্রতিষ্ঠা করেন, যার নাম বনোয়ারিনগর। জানা যায় পরবর্তীতে বনমালী রায় সেখানেও এই প্রাসাদের অনুরূপ একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। বনোয়ারিনগরে রাজবাড়ি প্রতিষ্ঠার নেপথ্যে আরও একটি জনশ্রুতি আছে। জানা যায় তৎকালীন জমিদার তাড়াশ থেকে নদীপথে এসে পাবনা সদরে খাজনা দিতেন। যাত্রাপথে একবার তিনি বড়াল নদীর পাড়ে যাত্রাবিরতি করেন। সে সময় তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখেন। তিনি দেখতে পান ব্যাঙে সাপ ভক্ষণ করছে। এতে তিনি বুঝতে পারেন জায়গাটি ব্যতিক্রমধর্মী, কারণ হিন্দু শাস্ত্রমতে সাপ মনসা দেবীর প্রতিচ্ছবি। তারপর তিনি তাড়াশ থেকে বনোয়ারিনগরে তার জমিদারির সকল কার্যক্রম হস্তান্তর করেন। বন্ধুরা, আমার পেছনে যে এই বক্সটি দেখছেন, এটা অ্যাকচুয়ালি পানির ট্যাঙ্কি। সেই সময় এইখানে এই জমিদার বাড়িতে পানির সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল, এবং তখনকার সময়ে তো ইলেকট্রিসিটি ছিল না। তো জানা যায় যে এই পানির ট্যাঙ্কিতে নিচ থেকে মেশিনের সাহায্যে উপরে তোলা হতো, মানে শ্যালো মেশিন যেটা বলে, যেটা হচ্ছে ডিজেল চালিত। তো সেই মেশিন দিয়েই এখানে পানি তোলা হতো। তো এটা আসলে দেখার পরে এবং জানার পরে আমি নিজে অনেকটা আশ্চর্য হয়েছি যে সেই সময় আসলে কতটা আধুনিক চিন্তাভাবনা করে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। এই বাড়ির বিখ্যাত জমিদার বনমালী রায় শেষ জীবনে ধর্মচর্চার উদ্দেশ্যে নবদ্বীপে বসবাস করতেন। বনমালী রায়ের পরে 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এই জমিদারি পরিচালনা করেন তার দুই পালক পুত্র ক্ষিতীশভূষণ ও রাধিকাভূষণ। 18 শতকের নির্মিত এই স্থাপনা বাংলাদেশের এক অমূল্য সম্পদ। এটি শুধু একটি বাড়িই নয়, সমৃদ্ধশালী বাংলার এক প্রতিচ্ছবি। বন্ধুরা, আমরা ঘুরে দেখে বের হয়ে আসলাম এই তারাশ ভবন বা তারাশ জমিদার বাড়ি বা তারাশ রাজবাড়ি, যেটাই বলেন না কেন। তবে আমরা এইখানে তারাশ জমিদার বাড়ি বা তারাশ ভবন বলে খোঁজ করতে আসলেও এখানে মূলত এটি রায়বাহাদুর গেট বা রায়বাহাদুরের বাড়ি নামে বেশি পরিচিত। এখানে এসে যদি আপনি তারাশ ভবন বলেন বা এখানে এসে যদি আপনি তারাশ রাজবাড়ি বলেন, অনেকেই হয়তো চিনবে না। কিন্তু এখানে এসে যদি আপনি জিজ্ঞাসা করেন যে রায়বাহাদুর গেট বা রায়বাহাদুর জমিদার বাড়িটা কোথায়, সেক্ষেত্রে তারা দেখিয়ে দেবে এই বাড়িটা। তাছাড়া আপনি জমিদার বাড়ি বলেন, সেক্ষেত্রে অনেকে বুঝবে না যে আসলে কোন বাড়িটা। কিন্তু রায়বাহাদুর গেট বা রায়বাহাদুর বাড়ি বললে এটা খুব সহজেই আপনাদের সবাই চিনিয়ে দেবে এবং দেখিয়ে দেবে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন।